দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা, সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। দর্শক, এবারে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং জেগে উঠুন, এমনকি ছুটির দিনেও। এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। একটি শান্ত এবং আরামদায়ক রাত্রিকালীন রুটিন তৈরি করুন, যেমন বই পড়া, মেডিটেশন বা গরম পানিতে গোসলের মাধ্যমে শিথিল হওয়া। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন, ফোন, টিভি, কম্পিউটার এড়িয়ে চলুন। আপনার ঘুমের পরিবেশ উন্নত করুন। শোবার ঘর ঠান্ডা রাখুন 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস বা 60 থেকে 67 ডিগ্রি ফারেনহাইট। আলো আটকাতে ব্ল্যাক আউট পর্দা বা স্লিপ মাস্ক ব্যবহার করুন। শব্দ কমানোর জন্য ইয়ারপ্লাগ বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করা যেতে পারে। আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন। সন্ধ্যার পর ক্যাফেইন এবং নিকোটিন এড়িয়ে চলুন। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন। ভারী বা মশলাদার খাবার রাতে খাওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম ঘুমের মান উন্নত করে, তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়ামটা এড়িয়ে চলুন। স্ট্রেস এবং দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করুন। ঘুমের আগে গভীর শ্বাস প্রশ্বাস, মেডিটেশন বা ডায়েরি লেখার অভ্যাস করা যেতে পারে। প্রোগ্রেসিভ মাংসপেশি শিথিলকরণ, PMR বা গাইডেড স্লিপ মেডিটেশন চেষ্টা করুন। দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলুন। যদি ঘুমোতে হয় তবে 30 মিনিটের বেশি নয়। বিকেলের শেষের দিকে ঘুমানো এড়িয়ে চলুন। দিনের আলোতে বেশি সময় কাটান। সূর্যের সূর্যালোক শরীরের জৈবিক ঘড়িকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। শুধুমাত্র ঘুমের জন্য বিছানা ব্যবহার করুন। বিছানায় কাজ করা, টিভি দেখা বা ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন। যদি ঘুম না আসে তবে বিছানা ছাড়ুন। যদি 20 মিনিটের বেশি সময় ধরে ঘুম না আসে তবে বিছানা ছেড়ে কোনো শিথিলকরণ কার্যকলাপে মনোযোগ দিন, যতক্ষণ পর্যন্ত না ঘুম আসে। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের কারণ, হার্ট অ্যাটাকের প্রতিরোধে কী করণীয় এবং চিকিৎসা সম্বন্ধে আমরা আলোচনা করব। হার্ট অ্যাটাকের প্রধান কারণ জেনেটিক বা বংশগত। মূল কারণ এটাই। আর তার সাথে যে আমাদের লাইফস্টাইলের যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে তার মধ্যে ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে এবং স্ট্রেস, ওজন, ওভারওয়েট, এই জিনিসগুলো প্রধান কারণ। তার মধ্যে প্রধান 4টি কারণ: স্মোকিং, ডায়াবেটিস, হাই প্রেশার এবং উচ্চ কোলেস্টেরল মাত্রা রক্তে। আমরা এই রিস্ক ফ্যাক্টরসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু বংশগত যে রিস্ক ফ্যাক্টর জেনেটিক সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। এই জন্য দেখা যায় যে পরিবারে বাবার 40, 50 বা 60 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, সন্তানেরও কিন্তু এই বয়সে হার্ট অ্যাটাক হতে পারে। সেই জন্য করণীয় কী? আমরা কিভাবে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে পারি? দেখা গেল যে পরিবারে হার্ট অ্যাটাক নেই, 100 বছরেও নেই, 90 বছরেও নেই, সেখানে কিন্তু খুব হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যায় না। তাহলে ইন জেনারেল বুকে ব্যথা না থাকলেও হার্টের ব্লক আছে বুঝতে হলে আমাদের কোন টেস্ট করতে হবে? ECG করলে কি সেটা ধরা পড়বে? পড়বে না। ইকো করলে ধরা পড়বে? পড়বে না। তাহলে কোন টেস্ট করলে আমরা জানতে পারবো যে বুকে ব্যথা ছাড়াও আমার হার্টের ব্লক থাকতে পারে? ETT, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো ইন জেনারেল যদি 40 বছরের বেশি বয়স হয়ে থাকে, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকেরই প্রতি বছর একটা টেস্ট যদি করতে হয়, ETT টেস্টটা করতে হবে। তাহলে আমরা এই লুকানো হার্টের যে ব্লক, যা থেকে ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয়ে আমার মৃত্যুর কারণ হতে পারে, সেটা আমরা ঠেকাতে পারি।
ভবিষ্যতে কারো রিং লাগতে পারে, বাইপাস লাগতে পারে, সেই প্রয়োজনীয়তাটা আমরা কমাতে পারি। কিভাবে? কারো যদি 70%-এর কম ব্লক থাকে হার্টে, ধরেন 50% ব্লক থাকে, 40% ব্লক থাকে, তার জন্য রিংয়ের প্রয়োজন নাই। কারণ 70%-এর বেশি ব্লক হলে সেটাকে ক্রিটিক্যাল ব্লক বলা হয়। সেখানে 1-2টা ব্লক থাকলে আমরা রিং বসাই, আর যদি 4-5টা ব্লক থাকে তাহলে ওপেন হার্ট বা বাইপাস অপারেশন করা হয়। তাহলে প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই হার্টের ব্লকগুলোকে ধরে ফেলতে পারি তাহলে তার রিং প্রয়োজন নাই, বাইপাসের প্রয়োজন নাই, ওষুধ খেলেই সে ভালো থাকবে। তাহলে এই প্রাথমিক পর্যায়ে হার্টের এই রোগগুলো ধরার প্রধান উপায় হলো আমাদেরকে আগে দেখতে হবে এই মানুষটার প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, স্মোকিং কিনা, ওভারওয়েট কিনা, রক্তের এই কোলেস্টেরলের মাত্রা বেশি কিনা। এই রিস্ক ফ্যাক্টরসগুলো যদি কারোর মধ্যে 3-4টা থাকে তাহলে তাকে অবশ্যই ইটিটি করে কনফার্ম করে নিতে হবে যে না, ওনার হার্টে কোনো ব্লক নেই। এখন আমরা আসি যে এই হার্ট অ্যাটাক প্রতিরোধে আমাদের করণীয় কী। আমাদের যেই বংশগত রিস্ক ফ্যাক্টর জেনেটিক, সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা বাকি যে মোর দেন 50% যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে মডিফায়েবল, যেটা পরিবর্তনীয়, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণে রাখি, প্রেশারকে নিয়ন্ত্রণে রাখি, উচ্চ যে কোলেস্টেরলের মাত্রা তাকে যদি নিয়ন্ত্রণে রাখি, এবং আমরা খাবার দাবারের মাধ্যমে যেই জিনিসগুলোকে করতে পারি যে আমরা ভেজিটেবল খাবো, মাংস এবং তেল বা চর্বি জাতীয় খাবার খাবো না। আমাদের দেশে যে বিয়ের দাওয়াতগুলো থাকে তাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়, এগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। ভাজা পোড়া, ফাস্টফুড, তৈলাক্ত খাবার এগুলো না খেয়ে আমরা যদি ভেজিটেবলের উপরে নির্ভরশীল হই এবং মাংস সপ্তাহে 2 দিন মুরগির মাংস খেলাম, বাকি 5 দিন মাছ খেলাম। আবার একেবারে একটা কথা আসে যে অনেকেই বলে যে কুসুম খাবো, ডিমের সাদা অংশ খাবো নাকি কুসুম খাবো। কুসুম সহ পূর্ণ একটা ডিম একজন হার্টের রুগী, রিং পরানো রুগী, বাইপাস করা রুগী খেতে পারবে, 2টা না, 1টা। 1 গ্লাস দুধ খাওয়া যাবে সর ছাড়া পাতলা করে। তাহলে দেখা যাচ্ছে যে একজন হার্টের রুগী কিন্তু মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু খাসির মাংস, গরুর মাংস, তৈলাক্ত খাবার, অতিরিক্ত তেল দিয়ে রান্না করা খাবার, এইগুলো অ্যাভয়েড করতে হবে। আর ভাজা পোড়া এবং ফাস্টফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে। যতটুকু সম্ভব ভেজিটেবলটা একটু বেশি খেতে হবে এবং ফল ফ্রুটস খেতে হবে। তাহলে আশা করি। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা হৃদরোগের পেশেন্টের জন্য খুবই উপকারী। এতে হার্টের রক্ত চলাচল খুব ভালো থাকে। তো এক্সারসাইজ হলো, খাদ্যাভ্যাসের পরিবর্তন হলো, এবং মানসিক চাপ যতটা কম নেওয়া যায় হার্টের রোগীদের জন্য ততই ভালো। আর স্পেশালি এই রমজান মাসের জন্য যদি বলি তাহলে যে ওষুধগুলো দুপুরবেলা খাওয়া হয়, যেমন ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রিল, যেগুলো রক্ত পাতলা করার ওষুধ, এগুলো আমরা ইফতারের পরে খেতে পারি। এবং দুপুরের ওষুধগুলোকে আমরা সন্ধ্যা ইফতারের পরে খাবো, সকালের ওষুধগুলোকে আমরা সেহরির সময় খাবো। ইফতারের পর থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পান করতে থাকবো। কেন? কারণ সারাদিন আমরা যখন খাবার খাবো না, পানি খাবো না, এতে আমাদের রক্তটা একটু ঘনত্ব বেড়ে যাবে। সেই জন্য রাতেই আমরা যতটা সম্ভব পানি একটু বেশি খাবো যেন রক্তটা তরল থাকে। এটা হার্টের রোগীদের জন্য একটা রমজান মাসের স্পেশাল উপদেশ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান থেকে এ পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, কারণ বিরতির পর আমার সাথে থাকবেন একজন আমন্ত্রিত অতিথি। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন একজন আমন্ত্রিত অতিথি। আজকে যিনি আছেন তিনি ভীষণ পছন্দের একজন মানুষ, মডেল এবং কোরিওগ্রাফার সাইয়দ রুমা। আমন্ত্রণ, অনেক সুন্দর লাগছে, সব সময়ের মতো জলজল করছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার খবর কি? আমার খবরও অনেক ভালো। আমাদের এই আয়োজনটা পুরোপুরি সৌন্দর্য নিয়ে কথাবার্তা। তো এমন একজন মানুষ আমার সামনে বসে আছে যে হচ্ছে সৌন্দর্যের প্রতিমা, যাকে আদর্শ হিসেবে সেট করা যায়। তোমার কাছে আসলে সৌন্দর্যের সংজ্ঞাটা কি?
আসলে যেটা সৌন্দর্যের সংজ্ঞা সবার দিন করে ভিন্ন, কিন্তু আমার দিকে হচ্ছে যেটা মনের সৌন্দর্য যেটা হচ্ছে সেটাই রূপে বা ফেসে দেখা যায়। আচ্ছা, মনটা যদি ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন রাখা যায় আর ওইটাই ফেসে তুলে ধরা যায়, বাট মনে হয় সৌন্দর্য তো নিজের মতনই থাকা উচিত, যেটা সৌন্দর্যের নিজের একটা রূপচর্চার বিষয়টা থাকে এটা। কিন্তু আমার কাছে অল ওভার জিনিসটাই হচ্ছে যে সৌন্দর্যের সংজ্ঞা প্রেজেন্টেবল যদি হওয়াটা, সেটা সাদা কালো বা কোনো কিছু না, এটা আমার মনে হয় যে নিজেকে প্রেজেন্ট করতে পারলে সবগুলোই সৌন্দর্য। আচ্ছা, এটা তো মনের সৌন্দর্যের কথা বললে, একটু বাহ্যিক সৌন্দর্যের কথায় আসি। মানে যার বাহ্যিক সৌন্দর্য দেখলে অনেকেই হয়তো বা হুঁশ জ্ঞানও হারিয়ে ফেলে, সাইয়াদ রুমা তিনি আসলে তার সৌন্দর্য মেনটেন করার জন্য, এই যে তোমার স্কিন মাশাআল্লাহ এত সুন্দর, হেয়ার এত সুন্দর, কিভাবে মেনটেন করো? না, আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলি অত গড গিভ হেয়ার সবার অনেক ভালো, জেনেটিক্যালি ভালো, ফেস স্কিনও সবারই ভালো, কিন্তু তারপর এত মেকআপ করা হয় বা এত শুটিং বা এত শো করা হয়, সেগুলোর ক্ষেত্রে একটু মেনটেন করা হয়, যেটা হচ্ছে পার্লারেই যাওয়া হয় উইকলি। আগে 15 ডেজ পর পর একবার পার্লারে গিয়ে ফেসিয়াল নেওয়া, অয়েল ম্যাসাজ করা হতো, এখন মাসে একবার যাওয়া হয়, কিন্তু পার্লারে যাওয়া হয়। আর ঘরোয়া ট্রিটমেন্ট আমি বেশিরভাগই করি সিজনাল ফ্রুটসগুলো দিয়ে, যেরকম টমেটো দিয়ে একটু ফেসিয়ালটা করি বাসায়, মুলতানি মাটি দিয়ে, ডিম মধু দিয়ে, এগুলো রেগুলার বেসিক সিজনাল একটু করতে থাকি। আচ্ছা, যেহেতু তোমার কাজটা পুরোই মডেলিং এবং একদমই হচ্ছে যে ফিটনেস মেনটেন করতে হবে, এই ধরনেরই কাজ, এবং এই ধরনের যেহেতু কাজ, সেই ক্ষেত্রে ফিটনেস মেনটেন করার ক্ষেত্রে কোনো জিম, এক্সারসাইজ, যোগা এগুলা কি করো? এটা অবশ্যই অনেক টাফ। জিমটা খুবই কম করা হয়, কিন্তু ডায়েটটা অনেক বেশি করা হয়, কারণ একটু বসে গেলে আসলে আমাদের কাজ করা শরীর, প্রতিদিন কাজ করা হয়, যে রেগুলারই কাজ করে, না খেয়ে খেয়ে বসা হয়, হঠাৎ যদি ফুড পায় শরীর কিন্তু ফুলে যায়, অনেক বেশি মোটা হয়ে যায় শরীর। একটু গ্যাপ পেলে কিন্তু মানুষ মোটা হয়ে যায়। মডেলদের ক্ষেত্রে বেশিরভাগই এইটা হয় যে একটু নিজের শরীরে রেস্ট দিলে বা একটু বসে গেলে এটা অনেক শরীরটা মোটা হয়ে যায়, কারণ এটা না খাওয়া বডি থাকে, সারাক্ষণ ওয়াটার মানে পানি টাইপ লিকুইড টাইপ খাওয়া হয়, যদি হেভি ফুড পড়ে তখন শরীরটা ফুলে যায়। এই ক্ষেত্রে মডেলদের ক্ষেত্রে বলি, আমিও মাঝখানে অনেক বেশি মোটা হয়ে গেছিলাম, এখন আস্তে আস্তে শুকাচ্ছি। হ্যাঁ, যেমন করোনার সময় আমি অনেক বেশি ওয়েট গেইন করেছিলাম, তখন একটু কাজ কম ছিল, ঘরে বসেছিলে, টোটালি করোনার সময় বন্ধ ছিল, বাসায় ছিল, মানে বাসায় কোনো কাজ ছিল না ওই সময়, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজও ছিল না। দেখুন, এটা মেনটেন করতে আমার অনেক সময় লেগেছে, যেরকম জিম করা, ডায়েট করা। এখন আমি মোটাই বলে আর শুকাতে হবে, বাট এইটা মেনটেন করা অনেক টাফ। কিন্তু সত্যি কথা মডেলদের ক্ষেত্রে লাইফে বলবো যে একটা মানে ক্রেভিং থাকে না, ফুড ক্রেভিং, সেটা থাকা যায় না, মানে কখনো নিজেকে প্রশ্রয় দেয়া যায় না। একটু ছাড় মানে নিজের লাইফে অনেক বড় ভুল, সেটা স্ট্রাগল অনেক দিন লং টাইম করতে হয়, কারণ মানুষ মোটা হয়ে যায় অনেক তাড়াতাড়ি, কিন্তু শুকায় অনেক দেরি করে। আচ্ছা, বর্তমানে তো ট্রেন্ড চলছে তোমার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, সার্জারি, লেজার ট্রিটমেন্ট। তুমি কখনো এই প্রসিডিউরের উপর দিয়ে গিয়েছো, বা তোমার কাছে এই বিষয়টা কেমন লাগে? না, গিয়েছে মানে কি, আমি অনেক সময় অনেক জায়গায় যাই, বাট ওরকম না যে চেহারা পুরো সার্জারি করে ফেলবো বা কোনো কিছু। যেরকম আমার একদম চেহারার অংশ পরিবর্তন করে ফেলা, যেরকম আমার হেয়ার ফল হলে আমি একটু কিছু ট্রিটমেন্ট করব, বা আমার চেহারা একনি হচ্ছে সেটা আমি ট্রিটমেন্ট করব, বা আমি দেখতে চাই আমার স্কিন বার্ন হয়ে গেছে সেটা ট্রিটমেন্ট করি, সেগুলো আমি করি। যেরকম আমি মনে করি যে আমার যখন স্কিন মানে রাফ হয়ে যাচ্ছে, স্কিন উঠতেছে, তখন আমি ট্রিটমেন্ট করি। কিন্তু এমন আমি এখনো কিছু করি নেই, হয়তোবা আমার যদি ভবিষ্যতে প্রয়োজন মনে হয় যে আমি করা উচিত বা করব, কিন্তু অবশ্যই আমি করব। কিন্তু এটার থেকে আমার অনীহা নেই যে কেন করছে মানুষ, বাকি যার ফেসে যেটা স্যুট করে সেটা করা উচিত, যার যার ব্যক্তিগত অভিরুচি। মডেলিং সেক্টরে আসলে কাজ করাটা তো অনেক টাফ, মানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, হাইট এরকম হতে হবে, ওয়েট এরকম হতে হবে। যারা নতুন প্রজন্মের কাজ করতে চাচ্ছে তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে অবশ্যই আমি বলবো যে ওদের হাইটটা তো অবশ্যই, র্যাম্প মডেলদের জন্য হাইটটা দরকার। স্মার্টনেস আসলে এটা দেখতে দেখতে শিখে যায়, ড্রেস সেন্সটা অনেক ভালো থাকা দরকার, অ্যান্ড মেকআপ সেন্সটা দরকার, অ্যান্ড সব বড়দের সম্মান করা উচিত, অ্যান্ড কাজের প্রতি ডেডিকেট হওয়া উচিত। যেই কাজের প্রতি তুমি ডেডিকেট থাকবা সেই কাজটা তুমি কিন্তু সাকসেস পাবা। আর হাইটটা অবশ্যই অনেক জরুরি র্যাম্পের জন্য, ফিগারটা আসলে মেনটেন কারণ করা উচিত, কারণ হচ্ছে আমাদের যেটা ফিগার হচ্ছে হ্যাঙ্গার টাইপ, যে শাড়ি হলে শাড়ি পরতে হবে, শর্ট ড্রেস হলে শর্ট ড্রেস পরতে হবে, লং পরতে হবে, আবায়া পরতে হবে, সব কিছু ফিগারটা এরকম রাখা উচিত যে সব কিছুতে মানানসই।
ওকে, সাইয়াদ রুমা আসলে কি কোন ধরনের পোশাকে কমফোর্টেবল? এই যে বললে যে সব ধরনের পোশাক পরতে হয়, তুমি পার্সোনালি ব্যক্তিগতভাবে কি ধরনের পোশাক পরতে বেশি পছন্দ করো, কমফোর্টেবল থাকো? আমি অলওয়েজ সব কিছু ড্রেস কমফোর্টেবল আমি ক্যারি করতে পারি। আমি মনে করি যে আমি ক্যারি করতে পারি। আমি একটা শাড়িও খুব ইজিভাবে ক্যারি করতে পারি, আমি ওয়েস্টার্ন ড্রেসটাও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারি। হ্যাঁ, আমার অনীহা আছে সালোয়ার কামিজ নিয়ে। আমি একটা সালোয়ার কামিজটা সবসময় অ্যাভয়েড করি, যে সালোয়ার কামিজটা আমি ওরকম পড়তে চাই না, মানে আমার ভালো লাগে না সেটা। ধন্যবাদ তোমাকে আমাদের এই আয়োজনে আসবার জন্য, এবং সবসময় তুমি এরকম সুন্দর থাকো, এটাই প্রত্যাশা। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।